গুড ইভিনিং স্টুডেন্ট। আজ রবিবার, আমি আমার কথা মতো চলে এসেছি। প্রত্যেক রোববার আমাদের সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের কোনো না কোনো এক্সপ্লেনেশন ভিডিও আপলোড হয়, কোনো না কোনো চ্যাপ্টারের এক্সপ্লেনেশন ভিডিও আপলোড হয়। সেই জন্য আজকে আমরা সিবিএসসি বোর্ডের ক্লাস 9-এর ছুটি গল্পটাকে ঠিক করেছি, এটা নিয়ে আলোচনা করব। ছুটি গল্পটি লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি গল্পটি একটি প্রকৃতি কেন্দ্রিক ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি একটি প্রকৃতি কেন্দ্রিক ছোট গল্প, ঠিক আছে। এই যে ছোট গল্পটা রয়েছে ছুটি, হ্যাঁ, এই গল্পটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার প্রথমে দেখছি গল্পটার নাম হচ্ছে ছুটি। ছুটি বলতে আমরা কি বুঝি? অর্থাৎ ছুটি বলতে আমরা এটাই বুঝি যে কোনো বদ্ধ জায়গা থেকে মুক্তি পাওয়া, ছুটি পাওয়া, বা আমি কোনো একটা কিছুর মধ্যে বন্দি আছি, সেখান থেকে আমি মুক্তি পেলাম, আমার ছুটি হলো, এটা তো। এখানে যে ছুটি শব্দটা রয়েছে না, ছুটি যে নামকরণটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন, ছুটি একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ। এই ছুটি শব্দের একটা ব্যঞ্জনা আছে গল্পে, ঠিক আছে। ছুটি বলতে তিনি কিন্তু কোনো স্থান থেকে, কোনো জায়গা থেকে ছুটির কথা বোঝাননি। এই গল্পটা আমরা পড়তে পড়তে গল্পের শেষে গিয়ে দেখব প্রত্যেকটা মানুষের জীবন থেকে মুক্তি হয়, প্রত্যেকটা মানুষেরই হয়, কিন্তু জীবন থেকে মুক্তি, এখানে কিন্তু জীবন থেকে মুক্তির কথা উনি বুঝিয়েছেন, অর্থাৎ ছুটিকে বুঝিয়েছেন, ঠিক আছে। সেটা গল্পটা পড়তে পড়তে আমরা আলোচনা করব, ঠিক আছে। আর ছোট গল্প কাকে বলে, বা উপন্যাস এবং ছোট গল্প, কোন জিনিসটাকে আমি উপন্যাস বলবো, কোন জিনিসটাকে আমি ছোট গল্প বলবো, ঠিক আছে, এইটা নিয়ে আমি আলাদা একটা আমার ভিডিও বানিয়ে আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশানে আপলোড করে দেবো, ঠিক আছে। এখানে আমি কোনটাকে ছোট গল্পের বৈশিষ্ট্য বা ছোট গল্প কাকে বলে ওটা নিয়ে আলোচনা করছি না, বা উপন্যাস কাকে বলে, উপন্যাসের বৈশিষ্ট্য কী কী, ওইগুলো নিয়ে আলোচনা করছি না। এগুলোর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে আমি সেই লিঙ্কটা এখানে আপলোড করে দেবো তোমাদের সাথে, তাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এখানে শুধু আমি গল্পটা নিয়ে আলোচনা করছি, ছুটি গল্পটাকে নিয়ে। শোনো, আমি লাইন বাই লাইন পড়ে তোমাদের গল্পটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। বুঝতে পারছ, এখানে বালকদের সর্দারের নাম কি? সব বালকদের সর্দারের একজন সর্দার, যে হচ্ছে ফটিক চক্রবর্তী। তার মাথায় একটা হঠাৎ করে চিন্তাভাবনা এসে বসলো, যেটা হচ্ছে গিয়ে যে শালকাঠটা নদীর ধারে মাস্তুলে রূপান্তরিত হবার প্রতীক্ষায় পড়ে রয়েছে, মানে রূপান্তরিত হওয়ার জন্য পড়ে রয়েছে, সেই শালকাঠটাকে তারা গড়িয়ে গড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। এই লাইনটা আন্ডারলাইন করো, বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। অর্থাৎ যে মানুষের কাঠ, এটাই শালকাঠটা যে মানুষটা রেখে গেছে নদীর ধারে, তার যখন দরকার পড়বে, ঠিক আছে, এবং সে যখন সময় মতো কাঠটাকে খুঁজে পাবে না, তখন তার কীরকম পরিস্থিতি হবে, তখন সে কতটা অসুবিধায় পড়বে, কতটা বিরক্তি হবে, এটা দেখাই হচ্ছে, এইটাই একটা মজা করবে বালকরা ওর সঙ্গে, এটা দেখাই ওদের উদ্দেশ্য। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। অর্থাৎ যখন ছেলেরা সবাই মিলে একসঙ্গে সেই কাজটা করতে যাচ্ছে, মানে শালকাঠে গুড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে, সেটা করতে যাচ্ছে, সেই সময় ফটিকের কনিষ্ঠ, মানে ছোট ভাই আর কি, যার নাম হচ্ছে মাখনলাল, সে গম্ভীরভাবে এসে সেই গুড়ির ওপরে বসে পড়ল, ঠিক আছে। মাখনকে সেই গুড়ির ওপরে এরকমভাবে বসে থাকতে দেখে সবাই একটু অবাক হয়ে গেল, বিমর্ষ হয়ে উঠল, ঠিক আছে। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আকটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল।
অর্থাৎ কেউ একজন এসে ওকে ঠেলতে শুরু করলো একটু একটু উঠে যাওয়ার জন্য, কিন্তু ও কোনো মানে ওখান থেকে ওঠার কোনো লক্ষণ টক্ষণ কিছু দেখালো না, একটু নড়লো টড়লোও না, ঠিক আছে। সবাই ওর এইটা দেখে সবাই একটুখানি কিন্তু অবাকই হয়ে গেল, কেন এমন করছে ওরকম। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, মানে একটু রেগে টেগে ফটিক বলছে আর কি, দেখ মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। অর্থাৎ মাখন ফটিকের এই কথাটা শুনে সে আর একটু নড়ে চড়ে ভালো করে বসলো, ওঠার কোনো লক্ষণ দেখালো না কিন্তু। এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, লাইনটা আন্ডারলাইন করো, সাহস হইল না। কি মানে সবার সামনে অন্যান্য ছেলেরা রয়েছে, খেলার সব বন্ধুরা রয়েছে, তার সামনে ফটিক তার ভাইকে বলছে একটা কথা, যেটা হচ্ছে এখান থেকে উঠে পড়ো, কিন্তু সে তার ভাই ফটিকের কথাটা শুনলো না এবং তার উল্টো কাজটাই করলো, নড়ে চড়ে ভালো করে আসনটা নিয়ে বসলো। এটা দেখে ফটিকের মনে হচ্ছে তার গালের মধ্যে ঠাটিয়ে একটা চড় মারবে, কিন্তু তার সাহস হলো না। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যে ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। প্রথমত ফটিক ভাবলো ও যদি চায় ওর ভাইকে এখান থেকে মেরে তুলে দিতে পারে, কিন্তু সেটা করলো না। ফটিক আবার এটাও দেখাচ্ছে যে ওর মাথার মধ্যে আরেকটা খেলা মানে এসছে, যেই খেলাটাতে আরেকটু বেশি মজা আছে। মাখন যে শালকাঠের গুঁড়িটার উপরে বসে আছে, মাখন বসেই থাক, মাখনকে শুধু শালকাঠের গড়িয়ে নিয়ে যাবে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। দেখো এখানে কিন্তু সবাই বালক, সবাই কিন্তু ছোট। সেই শালকাঠের গুঁড়ির ওপরে কেউ একজন বসে থাকলে শালকাঠের গুঁড়িটাকে যদি ওরকমভাবে গড়িয়ে নিয়ে যাওয়া হয়, যে বসে আছে সে যে উল্টে পড়ে যাবে এবং তার যে ব্যথা লাগতে পারে, এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, এটা কিন্তু কেউ কিন্তু ভাবেনি তখন, ঠিক আছে। এবং মাখনও তো ভাবলো এটাতে বেশ আনন্দই হবে, ভালো গৌরব আছে তার, এবং এই গৌরবের অন্তরালে যে একটা বিপদের সম্ভাবনাও লুকিয়ে রয়েছে, এবং এইটা কিন্তু মাখনের মাথাতেও কাজ করেনি, বা ওখানে কিন্তু আর যারা ছিল কারোর মাথাতেও কিন্তু আসেনি। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। দেখো মাখন কিন্তু শালকাঠের গুঁড়ির উপরে বসে রয়েছে, ওই শুদ্ধই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা, হেইও, সাবাস জোয়ান, হেইও, এইসব বলে ঠেলতে আরম্ভ করলো। গুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। অর্থাৎ গুড়িটা এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন একদম গুড়িতে পড়ে মাটির মধ্যে পড়ে গেল একদম। খেলা আরম্ভের এরূপ আশাতীত ফললাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল, লাইনটা আন্ডারলাইন করো, খেলা ভাঙিয়া গেল। কেন খেলা ভেঙে গেল? যে মাখন মাটিতে পড়ে গেল গুড়ি থেকে, ওদের ঠেলতে গিয়ে গুড়িটা, শালকাঠের গুড়িটাকে সব ছেলেরা যখন ঠেলছিল, মাখন ওই গুড়ির ওপরে বসেছিল এবং মাখন গুড়ি থেকে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে মাখনের এই ইসেটা এত তাড়াতাড়ির মধ্যে জিনিসটা হলো, মাখন পড়ে গেল, এটা কেউ ভাবতে পারেনি। এবং মাখন মাটিতে পড়ে সেখান থেকে উঠে সেই ফটিককে কিন্তু হঠাৎ করে মারতে শুরু করলো, অন্ধভাবে মারতে লাগলো, তার নাকে মুখে আঁচড় কাটতে লাগলো। মাটি থেকে উঠে মাখন কিন্তু ফটিককে মারলো। ফটিক কিন্তু মাখনকে মারেনি, মাখন কিন্তু ফটিককে মারলো এবং তার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। আঁচড় কেটে বাড়ির দিকে যাত্রা করলো, ঠিক আছে। তাহলে মাখন ফটিককে মেরে তার চোখে মুখে আঁচড় কেটে বাড়ির দিকে চলে গেল। খেলা ভাঙিয়া গেল, ওখানে কিন্তু খেলাটা ভেঙে গেল। ফটিক গোটা কত কাশ উৎপাতন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া
কাশের গোড়া চিবাইতে লাগিল। অর্থাৎ ফটিক কতগুলো গোটা কত কাশ উৎপাদন করে, হ্যাঁ, ওই গাছের ডাঁটগুলো চেবাতে লাগছে। একটা অর্ধনিমগ্ন মানে অর্ধেক ডোবা একটা নৌকোর সামনের দিক বা পেছনের দিক গুলোয়ের ওপরে বসে, কাঠের গুলোয়ের ওপরে বসে সেগুলোকে চেবাতে লাগলো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। লাইনটা আন্ডারলাইন করো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোথা। কিন্তু কোন দিকে সে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। ভদ্রলোক আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রস সংগ্রহে প্রবৃত্তি হইল। অর্থাৎ যে বিদেশি নৌকাটা ঘাটে এসে লাগলো, সেই বিদেশি নৌকা থেকে একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ, দাড়ি গোঁফ নিয়ে, কাঁচা পাকা চুল নিয়ে ওখান থেকে নেমে এলো এবং নেমে এসে ফটিককে জিজ্ঞেস করছে যে চক্রবর্তীদের বাড়ি কোথায়। ফটিক একবার নিজের খেয়ালে বলেছিল ওই দিকে, কিন্তু তারপরে ভদ্রলোক বুঝতে না পেরে যখন আবার জিজ্ঞেস করছে কোন দিকে, তখন কিন্তু ফটিক একটা অবজ্ঞা শুনে বলছে আমি জানি না বলে আগের মতনই সেই তৃণমূল থেকে মানে কাঠের ওই যে কাশকের যে ডাঁটটা আছে ওখান থেকে রস সংগ্রহ করার চেষ্টা করছে। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিল। মানে সেই ভদ্রলোকটি, অর্ধবয়সী ভদ্রলোকটি অন্যান্য লোকদের জিজ্ঞেস করে কোথায় চক্রবর্তীদের বাড়ি তার সন্ধানে চলল। দেখতে গেলে কিন্তু দেখা যাচ্ছে চক্রবর্তীদের বাড়ি মানে ফটিকদের বাড়িরই সন্ধানে যাচ্ছে সেই ভদ্রলোক। ঠিক আছে, চলিল। অবিলম্বে বাঘাবাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। বাঘাবাগদি হচ্ছে গ্রামেরই একটা ছেলে। ঠিক আছে, সে এসে ফটিককে খবর দিচ্ছে যে মা ডাকছে, মানে ফটিকের মা ফটিককে ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ঠিক আছে, পাজা কোলা করে তুলে নিয়ে বাঘাবাগদি ফটিককে চলে গেল। ফটিক যখন বলছে যাব না, জেদ করছে যাব না, বাঘা ফটিককে কোলে করে নিয়ে চলে গেল ওর মার কাছে। নিষ্ফল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল। অর্থাৎ ও যাবে না বলেও হাত পা ছুটতে লাগলো, কিন্তু ওকে ওরকমভাবে পাজাকোলা করে নিয়ে চলে গেল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিককে দেখেই তার মা প্রচণ্ড রেগে গেল। রেগে গিয়ে ফটিককে কি বলছে, আবার তুই মাখনকে মেরেছিস? মানে নিশ্চয়ই মাখন এসে মায়ের কাছে নালিশ করেছে যে ফটিক দাদা আমাকে মেরেছে। ফটিক দাদা কিন্তু মাখনকে মারেনি। এখানে ফটিক কি তখন মাখনকে মেরেছিল? কে কাকে মেরেছিল? মাখন উল্টে ফটিককে মেরেছিল এবং তার নাকে মুখে আঁচড় দিয়ে দিয়েছিল, নখের দাগ দিয়ে দিয়েছিল। কিন্তু এখানে কিন্তু মাখন এসে উল্টো কথা বলেছে তার মায়ের কাছে, ফটিক আমাকে মেরেছে, মানে ফটিক দাদা ওকে মেরেছে। তাই মা প্রশ্নটা করছে, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফটিক কিন্তু মিথ্যে কথা বলেনি। ফের মিথ্যে কথা বলছিস? মা বলছে, ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞেস করো। সত্যিই তো ফটিক মারেনি মাখনকে। মাখনকে জিজ্ঞেস করতে বলছে তাই সামনে। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। তাহলে মিথ্যে কথাটা কে বলল? মাখন বলল। তখন আর ফটিকে সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা? যখন ফটিক দেখছে আমি তো ওকে মারিনি, তাহলে মাখন তাহলে আমার নামে কেন মিথ্যে কথা বলছে? যখন মিথ্যে কথা বললো তখন মাখন কি করলো, এই ফটিক কি করলো, সঙ্গে সঙ্গে মাখনের কাছে গিয়ে মাখনকে চর কষিয়ে দিল। বলছে ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিল। মানে এরকম কাজ যখন ফটিক করলো, মাখনকে গিয়ে চর মেরেছে এবং বলছে ফের মিথ্যে কথা, তখন মা মাখনের পক্ষ নিয়ে ফটিকের পিঠের মধ্যে দু তিনটে চর মেরে, মানে চপেটাঘাত করে চাটি মেরে ফটিককে মারাতে ফটিক তখন কি করছে, মাকে ঠেলা দিয়ে সরিয়ে দিচ্ছে। ফটিক মাকে ঠেলিয়া দিল, ফটিক তখন মাকে ঠেলে দিচ্ছে। মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস? ফটিকের মা তখন চিৎকার করে উঠে বলছে, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? লাইনটা আন্ডারলাইন করো।
এমন সময় কাঁচা পাকা বাবুটি, মানে যে বিদেশি নৌকা করে যে যে অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা পাকা চুলদারি নিয়ে এসেছিল গ্রামে, সেই ভদ্রলোকই তখন ফটিকদের বাড়িতে ঢুকলো এবং ঢুকে কি বলছে, ওখানে দেখছে যখন একটা গোল গোল গন্ডগোল চলছে, ওখানে ফটিক বকা খাচ্ছে মায়ের কাছে এবং মাখনকে মেরেছে বলছে, এরকম ঘটনাটা যখন চলছে তখনই তিনি দেখছে যে কি হচ্ছে তোমাদের, কথাটা বলে ওঠে। ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে, বলিয়া গড় করিয়া প্রণাম করিল। ফটিকের মা নিজের দাদাকে দেখতে পেয়েছে, কারণ সেই কাঁচা পাকা ভদ্রলোক আর কেউ নেই, তিনি হচ্ছে ফটিকের মায়ের দাদা, এবং যে তিনি এই বাড়িতে এসছেন তা দাদার আশাতে ফটিকের মা খুব আনন্দিত হয়ে উঠেছে এবং তিনি গিয়ে ওকে প্রণাম করলেন। বহুদিন হইল, এবারে আমরা দেখব, দেখো যে দাদা, ফটিকের মায়ের যে দাদা মানে ফটিকের মামা, তার সম্পর্কে একটুখানি পরিচয় আমরা পাবো। দেখো, বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, ফটিকের যে মামা মানে ফটিকের মায়ের যে দাদা, সে অনেক দিন যাবৎ কোথায়, পশ্চিমে কাজ করতে গিয়েছেন, এবং তার মধ্যেই ফটিকের মায়ের 2 সন্তান হয়েছে, ফটিকের মায়ের স্বামী মারা গেছে, কিন্তু দাদার একবারও তার ভগিনীকে মানে ফটিকের মাকে দেখতে আসার সময় পাননি, সাক্ষাৎ পাননি। আজ বহুকাল পরে তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশে ফিরে এসে বিশ্বম্বরবাবু তার ভগিনীকে দেখতে এসেছেন। তাহলে ফটিকের মায়ের দাদার নাম কি ছিল? বিশ্বম্বরবাবু। বিশ্বম্বরবাবু তার বোনকে দেখতে এসছে গ্রামের বাড়িতে, বোঝা গেছে? বিশ্বম্বরবাবু হচ্ছে গিয়ে ফটিকের মায়ের দাদার নাম বা ফটিকের মামার নাম বিশ্বম্বরবাবু। কিছুদিন খুব সমারোহে গেল, লাইনটা আন্ডারলাইন করো, কিছুদিন খুব সমারোহে গেল মানে, কারণ ফটিকের মামা এসেছে, ওই জন্য একটু আনন্দে হাসিতে আনন্দে ভালো মতোই দিনটা কাটলো, কয়েকদিন কাটলো। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। বিশ্বম্বরবাবু চলে যাওয়ার 2-1 দিন আগে বিশ্বম্বরবাবু কী করলেন, তার ভগিনীকে মানে ফটিকের মাকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্পর্কে, মানে তার ছেলেরা ফটিক এবং মাখন কীরকম পড়াশোনা করছে, তাদের উন্নতি কেমন হচ্ছে, মানসিক উন্নতি, সেই সম্পর্কে একটু প্রশ্ন করলেন। উত্তরে ফটিকের অবাধ্যতার উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। উত্তরে তার মা মানে ফটিকের মা কি জানালো, যে ফটিকের নামে নিন্দাই করে গেল, যে ফটিকের পড়াশোনায় মন নেই, খালি উচ্ছৃঙ্খল, পাঠে অমনোযোগ, ঠিক আছে, এবং মাখনের সুশান্ত সুশীল স্বভাব এবং পাঠের প্রতি মনোযোগ আছে, এইসব মানে বলল। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। অর্থাৎ ফটিকের অমনোযোগী পড়াশোনায় উচ্ছৃঙ্খল স্বভাবের জন্য ফটিকের মামা মানে বিশ্বম্বরবাবু কিন্তু তার ভগিনীর কাছে একটা প্রস্তাব দিলেন। কি প্রস্তাব দিলেন? যে কলকাতায় নিয়ে গিয়ে ফটিকের পড়াশোনা করানোর জন্য। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। বিধবা বলতে কাকে বোঝানো হয়েছে? ফটিকের মাকে। সে সহজেই সম্মতি দিলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন না সে মাখনকে জলে ফেলিয়া দেয়, কি মাথা ফাটাইয়া কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। অর্থাৎ ফটিককে বিদায় দিতে তার মায়ের কিন্তু আপত্তি ছিল না। ফটিকের মা সবসময় ভয়ে থাকতো, ফটিক কখন মাখনের মাথা ফাটিয়ে দেয়, কি জলে ফেলে দেয়, কি একটা বিপদ ঘটাবে। কিন্তু তবুও যখন ফটিকের এত আগ্রহ মাকে ছেড়ে দেশের গাড়ি ছেড়ে চলে যাওয়াতে, তিনি কিন্তু ফটিকের এত আগ্রহ দেখে একটু মনে মনে ক্ষুণ্ণ হয়েছিলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না, লাইনটা আন্ডারলাইন করো, উৎসাহে তাহার রাতে নিদ্রা হয় না।
কবে কখন কিভাবে যাবে এই সব কথা বলতে বলতে ফটিক তার মামাকে ব্যস্ত করে তুলল। অর্থাৎ ফটিক একটা নতুন জীবনের স্বপ্ন দেখছে। ফটিক গ্রামের যে চেনা জায়গা, চেনা মানুষ, চেনা বাড়ি, চেনা পরিজন, এইগুলোকে ছেড়ে ফটিক একটা নতুন জীবনের সন্ধান পাচ্ছে। ফটিক একটা নতুন জায়গায় যাচ্ছে, যেখানে সে নতুন করে দেখবে, নতুন করে ভাববে। তার চোখে নতুন নতুন কত স্বপ্ন, সেই স্বপ্নগুলো তাকে ধরা দেবে। ফটিকে মনে মনে সেই নতুন অধারা স্বপ্নের জাল বুনতে থাকে। হয়তো সেখানে গেলে আমার মায়ের এই নালিশ, মায়ের কাছে বকা, মায়ের এই মারধর, এগুলো থেকে আমি মুক্তি পাবো। আমি হয়তো একটা সুন্দর জীবন পাবো। কলকাতায় কত সুযোগ, কলকাতায় কত বড় বড় বাড়ি, কত বড় বড় গাড়ি, কত মানুষ সেখানে। সেরকম কলকাতায় গেলে আরও হয়তো ভালোভাবে আমি থাকতে পারবো, আরও হয়তো নতুন জীবন আরেকটা পাবো, গ্রামের এই চেনা জানা পরিবেশ থেকে হয়তো মুক্তি পাবো। এই জন্যই ফটিকের আনন্দে রাত্রে আর ঘুম আসে না। কখন সে গ্রাম ছেড়ে চলে যাবে, কখন এবং সে সময়ের ঘন্টা বাজবে, সেই প্রতীক্ষায় কিন্তু ফটিক দিন গুনতে থাকে এবং মামাকে ব্যতিব্যস্ত করে তোলে। অবশেষে যাত্রাকালের আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। কলকাতায় চলে যাচ্ছে ফটিক। কলকাতায় চলে যাওয়ার আগে ফটিকের যা যা নিজস্ব জিনিস ছিল, ঘুড়ি, লাটাই, ছিপ, সমস্ত কিছু পুরোপুরি পুরো মাখনকেই দিয়ে গেল। মাখন যেন ওটার পুরো অধিকার পেয়ে গেল। ঠিক আছে, এবারে সমস্ত কিছু দিয়ে কলকাতা ফটিক যাচ্ছে তার নিজের গ্রামের বাড়ি থেকে বিদায় নিয়ে। কলকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। অর্থাৎ প্রথমেই কলকাতার মামা বাড়িতে পৌঁছে আলাপ হলো কার সাথে? ফটিকের মামির সাথে। এবং এই যে পরিবারকে মামি, মামির সন্তান এবং মামা, এই যে পরিবার, এই পরিবারে এসে জুটেছে কে? ফটিক মামার হাত ধরে গ্রাম থেকে শহরে এসছে। ফটিকে সেই পরিবারে যুক্ত হয়েছে, পরিবারটা বৃদ্ধি হয়েছে। মামি কিন্তু এটাতে মনে মনে খুব একটা সন্তুষ্ট হয়নি। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্না পাতিয়া বসিয়া আছেন। মামির 3 ছেলে, মামাকে নিয়ে মামি ঘরকন্নার কাজ করছেন, সংসার করছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াগেয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড থাকে। এইটা কিন্তু মামি ভাবছে তার স্বামীর কোনো জ্ঞানকাণ্ড নেই। মামি এটা ভাবছে যে আমার 3 ছেলে, আমার ঘরে 3টে ছেলে রয়েছে, 3 সন্তান রয়েছে, আমি আছি, আমার স্বামী আছে। এর পরেও যদি পাড়া গিয়ে থেকে একটা অশিক্ষিত 13 বছরের ছেলেকে নিয়ে এসে এই পরিবারের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে যে কত বড় একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হতে পারে। বিশ্বম্বরের এত বয়স হলো কিন্তু জ্ঞানকাণ্ড নেই, কারণ পরিবারটা বৃদ্ধি হচ্ছে। যে ছেলেটাকে 13 বছরের যে ছেলেটাকে গ্রাম থেকে অশিক্ষিত ছেলেটাকে তুলে এনে পরিবারের মধ্যে ছেড়ে দেওয়া হলো আমাদের পরিবারে, সেই পরিবারটা বৃদ্ধি পেল। সেই ছেলেটাকে খাওয়াতে হবে, তাকে পড়াতে হবে এবং তার সমস্ত খরচাও একটা বৃদ্ধি পেল। সেই জন্যই ভাবছি বিশ্বম্বরের এত বয়স হলো কিন্তু তার জ্ঞানকাণ্ড নেই। এবারে বিশেষত দেখো এর পরে যে 2-3টে প্যারা আছে না, 2-3টে প্যারা যে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই 2-3টে প্যারাটার মধ্যে 13-14 বছরের যে টিনেজার্স বয়সটা ছেলেদের মেয়েদের, সেই বয়সের মানসিকতাটা মানুষের কীরকম থাকে, পুরোপুরি সেই জিনিসটাকেই কিন্তু সাইকোলজিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বোঝানোর চেষ্টা করেছে যে খুব বাস্তব জিনিস এটা। আমাদের কেন, প্রত্যেকটা ছেলের সঙ্গে কিন্তু এই বাস্তবটা কিন্তু সবাইকে কিন্তু ফেস করতেই হয়।
ঠিক আছে? এই 13-14 বছরের ছেলেদের দেখো, বিশেষত 13-14 বছরের ছেলেদের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। এই কথাটা কেন বলছে? পৃথিবীতে এমন বালাই আর নেই, শোভা নাই, কোনো কাজে লাগে না, স্নেহের উদ্রেক করে না, তাহার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নয়, তাহার মুখের আধো আধো কথা ন্যাকামি, পাকা পাকা কথা জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগলভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। অর্থাৎ এখানে 13-14 বছরের ছেলেদের কথা বলছে। এই 13-14 বছরের ছেলেরা এমন এক একটি ছেলে, বা এমন এক একটা এই বয়সটাই হচ্ছে এমন একটা, যে না এরা কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারে, না এরা কোনো সঙ্গ সুখে, এদের সঙ্গসুখ কারোর কাছে প্রার্থনীয় হয়, এদের ভালো শোভা নেই, কোনো এরা ঠিকমতো কোনো কাজেও লাগে না। 13-14 বছরের ছেলে সংসারের কোনো কাজে আসে না, 13-14 বছরের ছেলে সঙ্গসুখও প্রার্থনীয় নয়, এবং এরা সব জায়গায় থাকতেও পারে না। এরা যদি সব জায়গায় থাকে, এদের কিন্তু বড়দের কথা শুনে এরা যদি তার মাঝে গিয়ে কোনো কথা বলে, সেই কথা শুনে মনে হয় যে বড় বড় কথা বলছে, জ্যাঠামি। অর্থাৎ এই যে 13-14 বছরের ছেলেরা, এদের মুখে বাচ্চাদের মতো যদি আধো আধো কথা শোনা যায়, সবাই কিন্তু তাকে বলবে ন্যাকাপোনা করছে, ন্যাকামি বলবে। বা এদের মুখে যদি বড় বড় কথা শোনা যায়, বড়দের মতো যদি কথা বলে বা উপদেশ দেয় বা জ্ঞান দেয়, তাহলে কিন্তু সবাই বলবে জ্যাঠামি। ঠিক আছে? আবার এদের যেন মনে হয় কাপড় চোপড়ের পরিমাণ ঠিকমতো রক্ষা না করে এরা হঠাৎ করে বেমানান রূপে বেড়ে উঠেছে। এবং শৈশবে যে একটা লালিত্য থাকে বাচ্চাদের, শৈশবের লালিত্যটা কিন্তু 13-14 বছরের ছেলেদের মুখে কিন্তু সেই শৈশবের লালিত্যটা ফুটে ওঠে না। আর কণ্ঠস্বরের মিষ্টতা, ছোটোবেলায় বাচ্চাদের যে গলার আওয়াজ, সেই মিষ্টতাটা চলে যায় সেই 13-14 বছরের ছেলেদের গলা থেকে। এবং তারা যদি কিছু ভুল করে, তাদের ভুলটাকে কিন্তু ঠিকমতো ক্ষমা করা যায় না। ঠিক আছে? শৈশব ও যৌবনের অনেক দোষ মাপ করা যায়, একটা নির্দিষ্ট দেখো শিডিউল টাইম, 13-14 বছর থেকে যৌবনের আগেকাল অবধি, এই সময়টুকুই কিন্তু এই টিনেজার সময়টুকুই কিন্তু একটুখানি বাচ্চাদের কাছে খুবই কষ্টকর সময়। সব দিক দিয়ে, সমাজকে মানিয়ে নেওয়া, সমাজকে বুঝিয়ে নেওয়ার দিক দিয়ে। শৈশবে ভুল ভ্রান্তি হলো, বাচ্চা করেছে, একটা শিশুর কাজ, এই বলে কিন্তু সেটা ক্ষমা হয়ে যায়। যৌবন বয়সে যদি কিছু প্রাপ্তবয়স্ক একটা ছেলে করছে, ঠিক আছে, বা কেউ করেছে, এটা একটা ভুল করে ফেলেছে, ঠিক আছে, এটাকে একটা ম্যানেজ করে দেওয়া গেল বা ভুলটা মাপ করে দেওয়া যায়। কিন্তু এই 13-14 বছরের ছেলে থেকে শুরু করে যৌবনের আগে অবধি, হ্যাঁ, কৈশোরকালে যেটাকে মেনলি বলা হয়, যদি যে কোনো ভুলকে কিন্তু ক্ষমা হয় না, বকাঝকা, বড়দের শাসন, এর অন্তরালেই কিন্তু সময়টা কাটে। কিন্তু এই সময় কোনো স্বাভাবিক ত্রুটিও, অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। ফটিকের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি করে চরমভাবে দেখা দিয়েছিল। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে, পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। সেই যে কলকাতার পরিবেশ, মামাবাড়ির পরিবেশ, সেই মামাবাড়ির পরিবেশে কয়েকদিন থাকতে থাকতে ফটিক একটু একটু করে কিন্তু খুব ভালো মতো বুঝতে পারে যে সবই হচ্ছে, কিন্তু কোথাও যেন কোনো একটা গণ্ডগোল আছে। পৃথিবীর কোথাও যে সে ঠিকমতো খাপ খাচ্ছে না। সেই মামাবাড়ির পরিবেশটাও অনেক চেষ্টা করেও সেই পরিবেশটার সঙ্গে কিন্তু ফটিক নিজেকে মানিয়ে নিতে পারছে না। এই জন্যই আপনার অস্বস্তি সম্বন্ধে সর্বদা লজ্জিত, ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অর্থাৎ কোনো কাজ করছে বা কিছু করছে, একটা অস্বস্তি, কিছু বলবে, একটা অস্বস্তি, একটা লজ্জা, আমি ভুল করে ফেলছি না তো, আমি ভুল করে ফেললে আমাকে বকা দেবে, একটা লজ্জা পাওয়া, এবং সবসময় সবার কাছে একটা ক্ষমাপ্রার্থী হয়ে থাকে। ঠিক করলে আমি ভুল করলাম, ঠিক বাবা ক্ষমা চেয়ে নিই, ঠিক কথা বললাম, ঠিক কথা বলেও হয়তো আমি ভুল করেছি বলে ক্ষমা চেয়ে নেওয়া, সবার কাছে এরকম একটা মানসিকতা হয়ে গেছে ফটিকের ওখানে।
অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। 13-14 বছরের একটা ছেলে ইচ্ছে করে একটু স্নেহ পেতে, একটু ভালোবাসা পেতে তার প্রিয়জনের কাছ থেকে। যে ছেলেটা আজ মাকে ছাড়া মামা বাড়িতে পড়ে রয়েছে, যে ছেলেটা আজ মাকে ছাড়া এতদিন মায়ের কাছে মাকে দেখতে পাচ্ছে না, মামির কাছে রয়েছে, মামির কাছে কিন্তু ছেলেটার কোথাও না কোথাও মায়ের জায়গাটা ফিরে পাওয়ার চেষ্টা করে। সে দেখতে পাচ্ছে সেই বাড়িতে মামির আরও 3টে সন্তান রয়েছে। ফটিক দেখতে পাচ্ছে মামির আরও 3টে সন্তান রয়েছে, তার 3 মামাতো ভাই রয়েছে, তারা মায়ের স্নেহ পাচ্ছে, মামির আদর পাচ্ছে। ফটিকের সেইটা দেখে কিন্তু তার নিজের মনের কথা মায়ের কথা মনে পড়ে, গ্রামের মায়ের কথা মনে পড়ে। তার মায়ের কাছ থেকেও কিন্তু সে স্নেহ, মমতা, ভালোবাসা পেত, বকাঝকাও পেত, মারধরও খেত, কিন্তু তবুও স্নেহের একটা জায়গা ছিল। এবং সব কিছু থাকলেও এই স্নেহের কাতরতাটা আমাকে বারবার করে নাড়িয়ে দিচ্ছে, বারবার মনে পড়ছে, কারণ ও দেখছে তো আমার মামাতো ভাইরা স্নেহ পায়, ভালোবাসা পাচ্ছে, আমি কিন্তু সেই জায়গাটা পাচ্ছি না। ওদের মতো ওরা বেশ সুন্দর এখানে রয়েছে, কিন্তু আমি ওদের মতো করে অ্যাডজাস্ট করতে পারছি না, আমি এই জায়গাটা পাচ্ছি না। কিঞ্চিত অতিরিক্ত, দেখো তাই বলছে, অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। প্রভুহীন পথের কুকুর, যে কুকুরগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, সেই কুকুরগুলো যখন দেখে যে বাড়ির পোষা কুকুর তার প্রভুর সঙ্গে ঘুরতে বেরিয়েছে, বা বাড়ির পোষা কুকুর কত আদর যত্নে বাড়িতে খাবার পাচ্ছে, আদর পাচ্ছে, সেটা যখন রাস্তার কুকুরটা দেখে, তখন কিন্তু সেই রাস্তার কুকুরটা তার লেশহীন চোখে সেই দিকে তাকিয়ে থাকে এবং কুকুরটাকে দেখে তার রাগ, হিংস্রতাটা প্রকাশ করার চেষ্টা করে, চিৎকার করতে থাকে অন্য কুকুরকে দেখে। ঠিক আছে, কষ্টটা সে ফিল করে, আমার কোনো প্রভু নেই, আমাকে দেখার কেউ নেই, আমাকে নিজেরটা নিজেকেই করতে লাগে, রাস্তার কুকুরটা ভাবে। আর যে প্রভুর আন্ডারে যে কুকুরটা রয়েছে, যে প্রভুর স্নেহ ভালোবাসায় যে কুকুরটা রয়েছে, সেই কুকুরটা কিন্তু সত্যি রাস্তার কুকুরটার দিকে ফিরেও তাকায় না, এটাই স্বাভাবিক। তাই ফটিকের জায়গাটা মামাবাড়িতে রাস্তার কুকুরের মতো হয়ে গেছে। সে রাস্তার কুকুরের মতনই ফ্যাল চোখে সব কিছু দেখে, যে ওর বয়সী আর 5টা আর যে 3 ভাই রয়েছে ওই বাড়িতে, মামির 3 ছেলে, তার 3 মামাতো ভাই, তারা কিন্তু ভালোবাসা পাচ্ছে, স্নেহ পাচ্ছে, মমতা পাচ্ছে, কিন্তু ফটিকের ভাগ্যে কিন্তু সেটা জুটছে না। ফটিক এখানে কিন্তু প্রভুহীন পথের কুকুর হয়ে গেছে। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো পরিচিতি স্থান বালকের পক্ষে নরক। ফটিক এটা ফিল করছে, আমার মায়ের বাড়ি ছাড়া, আমার নিজের বাড়ি ছাড়া আর অন্য কোনো জায়গায় থাকাটাই আমার কাছে নরকের সমান। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাটার মতো বিধে, লাইনটা আন্ডারলাইন করো। এই যে কলকাতার জীবন, কলকাতার বাড়ি, কলকাতার পরিবেশ, চারিদিকে কোনো স্নেহ নেই, স্নেহলেশহীন পরিবেশ। এই স্নেহলেশহীন পরিবেশটা ফটিককে পদে পদে কাটার মতো বিঁধে যাচ্ছে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতেই উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। প্রত্যেকটা ছেলে বাড়িতে যে থাকে, সেই বাড়িতে যার কাছেই থাকুক, দিদার কাছে থাকুক, মায়ের কাছে থাকুক, মাসির কাছে থাকুক, মামির কাছে থাকুক, বাড়ির যিনি কর্তা বা কর্ত্রী যিনি থাকেন, যে নারী থাকেন, তার কাছে কিন্তু একটা আদর্শের জায়গা খুঁজে পায়। নিজের সব কিছু বলা, সব কিছু শেয়ার করা, তার কাছ থেকে ভালোবাসা পাওয়া, স্নেহ পাওয়া, একটা মায়ের জায়গা দিয়ে বসে সবাই। কিন্তু
তার কাছ থেকে যখন উপেক্ষা পাওয়া যায় না, যখন ভালোবাসার বদলে কোনো ভালোবাসা না, যখন শুধুই উপেক্ষা পাওয়া যায়, তখন নিজেকে খুব দুঃসহ বোধ হয়, অসহ্য বোধ হয়। ফটিকেরও ঠিক এটাই হয়েছে। আরও কেন হয়েছে? মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইকে ফটিকের সবচেয়ে বাজিত লাইনটা আন্ডারলাইন করো। যে মামির চোখে ফটিকের প্রতি কোনো স্নেহ নেই, কোনো মমতা নেই, কোনো ভালোবাসা নেই, একটা দুর্গ্রহের মতো দিনে দিনে সে ফুটে উঠছে, এটা যখন ফটিক বুঝতে পারছে পুরোপুরি যে মানুষটা আমাকে পছন্দই করে না, যে মানুষটা আমাকে ভালোই বাসে না, সেই মানুষটার সঙ্গেই আমাকে থাকতে হচ্ছে, সেই মানুষটার সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হচ্ছে, এটাই ফটিকের সব থেকে বাজতো বুকের মধ্যে। কি করে আমি থাকবো? সে তাও চেষ্টা করত। কিভাবে চেষ্টা করত? মামি যদি দৈবাত তাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। অর্থাৎ মামি যদিও বা কোনো কাজ করতে বলতো ফটিককে, ফটিকের মনে হতো এই কাজটা করতে পারলে মামির মনটা হয়তো আমি জয় করতে পারবো। ফটিক মনের আনন্দে যতটা পারে, যতটা কাজ করতে বলেছে সেটা করার পরেও আরও বেশি কাজ করে ফেলতো, যদি মামি তার একটু অ্যাপ্রিসিয়েট করে, যদি মামি তাকে একটু ভালো বলে, মামির খারাপ চোখে সে যদি একটু ভালো হয়ে উঠতে পারে। কিন্তু তার ওই কাজের ছিঁড়ি দেখে বা তার কাজ দেখে যখন মামি কমেন্ট করতো যে হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর করতে হবে না, যাও, ঢের করেছো, এবারে গিয়ে একটু পড়তে বসো, এই তাচ্ছিল্যটা ফটিক আর নিতে পারতো না। ফটিকের বুকের মধ্যে বারবার বাজতো জিনিসটা, এবং নিষ্ঠুর অবিচার করা হতো বলে তার এটা মনে হতো। ঠিক আছে? ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে কলকাতার জীবন, গ্রামের জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, দুই পাখি কবিতা। ঠিক আছে? সেই দুই পাখি কবিতার মধ্যে না দু ধরনের পাখির কথা বলা হয়েছে, একটা বনের পাখি, একটা খাঁচার পাখি। অর্থাৎ বনের পাখি কখনোই খাঁচায় ধরা দিতে চায় না, সে কিন্তু মুক্ত আকাশে বিহঙ্গের মতো মুক্ত আকাশে সর্বদা বিচরণ করে, মুক্ত বিহঙ্গ সে, তাকে খাঁচায় বন্দি করে রাখা যায় না। সে নীল আকাশে তার মনের মতো সে ঘুরে বেড়াতে পারে, যখন যেটা ইচ্ছা সেটা করতে পারে, কত গান গাইতে পারে। আর খাঁচার পাখি, খাঁচার অন্তরালে, খাঁচার চার দেওয়ালের মধ্যেই সে আবদ্ধ, সে সেখান থেকে চাইলেও কোনোদিনও বেরোতে পারে না, খাঁচা কেটে বেরিয়ে যাওয়ার সাধ্য তার হয় না। এইখানটাতেই কিন্তু দেখো, ফটিক কিন্তু একটা বনের পাখি ছিল। গ্রামের গ্রাম্য জীবনে ফটিকের কিন্তু বাধা দেবার কিছু ছিল না, তার মনে যেটা চাইতো সেটা করত। মায়ের শাসন, মায়ের বকা, মায়ের মার, মায়ের এই জিনিসগুলো কিন্তু সব ন্যাচারাল জিনিস, মা বকবেই, সবাইকেই বকে, সেটা সবারই ক্ষেত্রেই ঘটে, এগুলো ন্যাচারাল জিনিস। তাই বলে কিন্তু ওর স্বাধীনতায় কেউ কিন্তু হস্তক্ষেপ করার কেউ কিছু ছিল না। ফটিক কিন্তু গ্রামে ছিল বনের পাখি। আজ সেই বনের পাখি কলকাতার মামাবাড়িতে এসে খাঁচায় বন্দি হয়েছে। চার দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পরে হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। অর্থাৎ ফটিক কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে পারতো না, মুক্ত পরিবেশের সাক্ষাৎ পেত না। ঘরের মধ্যে যে অনাদর, এই অনাদরগুলো, ওর সঙ্গে যে অবহেলা, ওকে তাচ্ছিল্য করা হতো, মামি যে ওর সঙ্গে খারাপ ব্যবহারগুলো করতো, সেগুলো হাঁপ ছেড়ে বেরিয়ে আসার সে জায়গা পেত না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। লাইনটা আন্ডারলাইন করে রাখো। দেয়ালের মধ্যে, কলকাতার চার দেওয়ালে বদ্ধ পরিবেশের মধ্যে আটকা পড়ে ফটিকের কিন্তু সেই গ্রামের কথা মনে পড়তো। অর্থাৎ বনের পাখি আজ খাঁচায় ধরা পড়েছে, খাঁচায় বন্দি পাখি এখন সেই পূর্ব জীবনের গ্রামের কথা মনে পড়ছে, অর্থাৎ বনের কথা মনে পড়ছে।
প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বোবো শব্দে উড়িয়া বেড়াইবার সেই মাঠ, তারে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনীর আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। দেওয়ালের মধ্যে চার দেওয়ালে আটকা পড়ে ফটিকের সেই গ্রামের কথা মনে পড়ছে। ফটিকের মনে পড়ছে সে ধাউস ঘুড়ি নিয়ে বো বো শব্দে ঘুরে বেড়াচ্ছে, সেই নদীর মাঠ, সেই নদীর জলে সে সাঁতার কাটছে, যাকে কেউ আটকে রাখার কেউ নেই, সেই বন্ধু, সেই দলবল, আর কি, যা যে তাকে প্রচণ্ড বকতো, মারতো, নালিশ শাসন করত, সেই অবিচারিণী অত্যাচারিণী মা অহর্নিশ দিন রাত তার চোখের মধ্যে যেন ভেসে ভেসে উঠছে। ফটিকের মনে হচ্ছে মায়ের সেই বকা, মায়ের সেই শাসনগুলো আজ কিছুই না, সেগুলো খুব মধুর ছিল। আমি সেই জীবনটাই ফিরে পেতে চাই, সেটাই আমার ভালো জীবন ছিল, সেটাই আমার সত্তা। আমি ওখানেই তো বড় হয়েছি, ওখানেই তো আমার, ওটাই তো আমার জায়গা। এই যে দেওয়ালের চার দেওয়ালের মধ্যে যে আমি বন্দি হয়ে গেছি, আমাকে এখান থেকে কেটে বেরোতে হবে। এই খাঁচার মধ্যে আমি থাকতে পারছি না, এই অনাদর, এই অবজ্ঞা আমি সহ্য করতে পারছি না। তাই বারবার তার মায়ের কথা, তার গ্রামের কথা মনে পড়তো। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবলই একটা আন্তরিক মা মা ক্রন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। দেখো মনের মধ্যে যে কত কষ্টগুলো, এই কষ্টগুলো যখন মামির এই চরম অবজ্ঞা, যখন দেখতো তার কথা বলার জায়গা নেই, তার মনের কথা প্রকাশ করার, তার সমস্ত কষ্টগুলোকে প্রকাশ করার তার কোনো জায়গা নেই, সে এতটাই বদ্ধ পরিবেশে আবদ্ধ, যখন তার মায়ের কথা মনে পড়তো, যখন তার গ্রামের কথা মনে পড়তো, তখন ফটিকের অবস্থাটা কীরকম হতো কি বলানো। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, মানে একটা জন্তুর মতো, মানে একটু ভালোবাসা পাওয়ার জন্য কাতর একটা জন্তু, মায়ের কাছে যাবার একটা অন্ধ ইচ্ছা, গ্রামের কাছে, গ্রামের মাটিতে পা রাখার জন্য একটা অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মামা ক্রন্দন, এই লজ্জিত শঙ্কিত শীর্ণ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। যখন প্রচণ্ড কষ্ট বেদনা মনের মধ্যে আর চেপে রাখতে পারছে না, কাউকে বলতে পারছে না, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, সেই পরিবেশ থেকে মনের মধ্যে কান্না, মনের মধ্যেই জল হয়ে ঝরছে এবং ভেসে আসছে ভেতর থেকে, মা মা আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি তোমার কাছেই যেতে চাই। ভেতর থেকে মা মা কান্নাটা ফুটে উঠছে, শুধুমাত্র সেই মা মা ক্রন্দন, মানে মা মা কথাটার মধ্যে দিয়ে তার সমস্ত প্রতিবাদ, সমস্ত কষ্ট মা মা শব্দগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এই মা মা কথাটা কিন্তু একটা বিশেষ ব্যঞ্জনা, মনের কষ্টটা মা মা কথার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে। কেন মামার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে, মা মা কথাটা কেন এখানে বলা হয়েছে, মায়েরা সব বুঝতে পারে। আর যদি ফটিকের মা ফটিকের কাছে থাকতো, ফটিককে কিছু প্রকাশ করতে হতো না, তার মনের কষ্টটা ফটিকের মা বুঝতে পারতো, তাকে দেখেই বুঝতে পারতো। মায়েরা সব বোঝে, ওইটাই হচ্ছে মা মা ক্রন্দন, মনের মধ্যে বারবার এসে আলোড়ন তুলছে, মা যেন তাকে সেখান থেকে নিয়ে যায়। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত, তখন ভারক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত, তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত।
যখন সেই দ্বীপ্রহর রৌদ্র কোনো একটা ছাদে একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। এটা আন্ডারলাইন করো। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক ছিল না। ফটিকের স্কুলে কোনো পড়াশোনায় মন বসতো না। পড়াশোনা করার জন্য তো একটা মানসিকতা দরকার। তোমাকে যদি বাড়িতে সবসময় অত্যাচার করা হয়, তুমি যদি বাড়িতে যদি এতটুকু ফ্রি না থাকো, তুমি যদি বাড়িতে এতটুকু সবসময় যদি একটা মানসিক টেনশন নিয়ে একটা মানসিকতা খারাপ করে তুমি যদি বাড়িতে থাকো, তোমার সঙ্গে বা তোমার বাড়ির পরিবেশটা যদি তোমার কাছে খুব বিচ্ছিরি লাগে, তুমি কি পড়াশোনায় মন দিতে পারবে? পড়াশোনা করার জায়গাটাই তো ফটিক পায়নি। ফটিকের পড়াশোনার বিদ্যালয়ে যে ফটিক যেত, বিদ্যালয়ে গিয়ে ফটিক একটা অমনোযোগী বালক। ও পড়াশোনা করতেই তোর মন বসতো না। ওর যদি কোনো কিছুই ভালো না লাগে, পড়বে কি ভালোবেসে? ওই জন্য বিদ্যালয়ে গিয়ে ফটিকের মতো অমনোযোগী বালক আর কেউ ছিল না। এবং ফটিক শেষে প্রতিবাদ তো কিছু করতো না। তার বিদ্যালয়ে পড়া জিজ্ঞেস করলে পড়া পারতো না। মাস্টারমশাই যখন তাকে মারতো, একটা গর্ধবের মতো, ক্লান্ত গর্ধবের মতো সেই মারগুলোকে ফটিক সহ্য করতো। টিফিনের সময় বা ছুটির সময় যখন দেখতো যে সব ছেলেরা খেলছে, তখন ফটিক একটা জানলার কাছে, যখন ছুটি হতো, খেলাবার ছুটি হতো, তখন ফটিক জানলার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলির ছাদ নিরীক্ষণ করতো। দেখতো দুপুরবেলা কোনো একটা ছাদে একটা ছেলে মেয়ে একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়ে যেত। তখন তার চিত্ত অধীর হয়ে উঠত, কারণ তোর গ্রামের কথা মনে পড়তো। সে তো কত মুক্ত পরিবেশে খেলতে পারতো। গ্রামে যখন মুক্ত ছিল, মুক্ত পরিবেশে এটা করতে পারতো, ওটা যার যেটা চাইতা সেটাই সে করতে পারতো, তাকে কেউ বাধা দেওয়ার ছিল না। তখন ফটিকের চিত্ত অধীর হয়ে উঠত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিল, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। মামাকে একদিন ফটিক জিজ্ঞেস করেছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলেছিল, পুজোর ছুটিতে। পুজোর ছুটি আসতে কার্তিক মাস, অনেক দেরি। ফটিকের কষ্ট হলো, এখন একটা অনেক দেরি আছে। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। লাইনটা আন্ডারলাইন করো। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপরাধ করিতে আরম্ভ করিলেন। স্কুলে মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইয়েরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিল। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অর্থাৎ দেখো, একদিন কি হলো, ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেললো। বই নিয়ে স্কুলে যেতে পারতো না। স্কুলের মাস্টারমশাইয়ের কাছে অপমানিত হতো, বকা খেত, মার খেত, এই হতো। এবং ফটিক একেবারে বই খুঁজে না পেয়ে একদম পুরো এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ালো যে ফটিকের স্কুলে যে মামাতো ভাইয়েরাও তার ফটিককে পরিচয় দিতে চাইতো না, তার যে নিজের পিসির ছেলে, পরিচয় পর্যন্ত দিতে চাইতো না মামাতো ভাইয়েরা। এবং ফটিককে যদি স্কুলে অপমান করা হয়, ফটিককে যদি মারধর করা হয়, তারা কিন্তু একটু খুশিই হতো, আমোদ প্রকাশ করতো মামাতো ভাইয়েরা। ঠিক আছে? অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। লাইনটা আন্ডারলাইন করো। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক কি করলো, যে মামির কাছে গেল, এবং মামির কাছে গিয়ে কিন্তু একদিন বলল, অপরাধীর মতো বলল যে বই হারিয়ে ফেলেছি। এই কথাটা, বই হারিয়ে ফেলার কথা মামিকে গিয়ে যখন বলল, তখন মামির দেখো কি বলছে, দেখো। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। অর্থাৎ
ফটিক কিন্তু এখানে মামিকে বলেছে বই হারিয়ে ফেলেছি, এবং মামি যখন তার উত্তরটা দিচ্ছে বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5বার করে বই হারিয়ে নিতে পারছি না, তখন ফটিকের কথাটা এতটাই খারাপ লাগলো, ফটিক কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে এলো। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশিয়া ফেলিল। ফটিকের তখন এটা ফিল হচ্ছে, কারণ এই যান্ত্রিক পরিবেশে, এই শহর কলকাতার 4 দেওয়ালে কয়দিন ধরে বন্দি থাকতে থাকতে এবং এখানকার মানুষগুলোকে দেখতে দেখতে ফটিক কিন্তু আজ অনেক বড় হয়ে গেছে। ফটিক কিন্তু সমাজের অনেক কুটিলতা জটিলতা শিখে গেছে। ফটিক কিন্তু এখন বুঝতে পারছে, যেটা কলকাতায় আসার আগে ফটিক বোঝেনি, যে পরের পয়সায় খেতে পড়তে সে যাচ্ছে, সে ধ্বংস করতে যাচ্ছে পরের পয়সা। কিন্তু এখন ফটিক বোঝে, এখন ফটিক কিন্তু এটা বুঝতে পারে যে সে যে পরের পয়সা নষ্ট করিতেছে। এই মনে করিয়া তার মায়ের উপর অত্যন্ত অভিমান হইতে উপস্থিত হইল। নিজের হীনতা ও দৈন্যে তাহাকে মাটির সহিত মিশিয়া যাইতে হইল। কেন? সে মনে করছে মায়েরা তো সব বোঝে, আমার মা বুঝতে পারছে না, আমি আমার পরের পয়সা ধ্বংস করছি, এবং আমাকে তাহলে এখান থেকে নিয়ে যাচ্ছে না কেন? কেন আমাকে অন্যের ঘাড়ের মধ্যে অন্যের ওপরে বোঝা করে রেখে দিয়েছে, ঘাড়ের বোঝা করে রেখে দিয়েছে? আমি তো পরের পয়সা ধ্বংস করছি, এবং আমার নিজের খারাপ লাগছে। আমার মা কি আমাকে এটা বুঝতে পারছে না? এবং নিজের হীনতা ও দৈন্যে তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করলো। কেন আমি এদের পরিবারে রয়েছি? কে আমি এদের পরিবারের? কেন আমি ওদের সাথে আছি? কেন আমি আমার বাড়ি চলে যাচ্ছি না? স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে, তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। স্কুল থেকে ফিরে ফটিকের শরীরটা ঠিক ভালো লাগছে না, গা শিরশির করছে। ফটিক বুঝতে পারছে যে তার জ্বর আসছে, আর ফটিকের যদি জ্বর আসে, এই জ্বর আসাটা নিয়ে মামি যে কীরকম একটা পরিস্থিতি তৈরি করবে সেটা চিন্তা করেই ফটিকের কিন্তু খারাপ লাগছে। এবং ফটিক এটা মনে করছে, আমার যদি অসুস্থ হই, আমার যদি শরীর খারাপ হয়, একমাত্র আমার মায়ের সেবা ছাড়া আমি আর কারোর সেবা পেতে চাই না। এবং সেই দিনে কিন্তু ফটিক একটা সিদ্ধান্ত নিচ্ছে। কি সিদ্ধান্ত? সিদ্ধান্তটা নিচ্ছে যে ফটিক মামা বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। কাউকে কিছু না জানিয়ে একাই মামা বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তাই পরদিন আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘর খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেই দিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বরবাবু পুলিশে খবর দিলেন। পরদিন থেকে ফটিককে কোথাও খুঁজে পাওয়া গেল না। এখানে ওখানে খোঁজ খবর করে, প্রতিবেশীদের ঘর খোঁজ খবর করে কোথাও না পাওয়া যাওয়াতে বিশ্বম্বরবাবু পুলিশকে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। সারাদিনের পর আমরা কি দেখতে পাচ্ছি? পুলিশের গাড়ি এসে বিশ্বম্বরবাবুর বাড়ির সামনে দাঁড়িয়েছে, রাস্তায় জল জমে গিয়েছে। 2 পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। অর্থাৎ ফটিকের কন্ডিশন কিন্তু খুব খারাপ। কি? তার আপাদমস্তক পা থেকে মাথা অবধি ভেজা, সর্বাঙ্গ কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, চোখ মুখ লাল হয়ে গেছে, আর থরথর করে কাঁপছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। লাইনটা আন্ডারলাইন করো। বিশ্বম্বরবাবু ফটিককে কোলে করে ঘরের ভেতরে নিয়ে গেল।
মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। মামি সেই অবস্থাতেও একটা অসুস্থ ছেলেকে দেখেও বলছে, আবার ওকে কেন আবার নিয়ে এসছো? তাও ওকে বাড়ি পাঠিয়ে দাও, ওকে নিয়ে আবার কেন ঝামেলা করছো, ওকে নিয়ে আবার বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই, এবং নিজের ছেলেমেয়েদের সহিত না হোক অনেক খিটপিট করিয়াছে। বাস্তবিক বিশ্বম্বরবাবু ফটিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন ধরে বিশ্বম্বরবাবুর মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না। নিজের ছেলেদের সাথেও কিন্তু একটু খিটখিট করেছিল বিশ্বম্বরবাবু সেদিন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। এখানে যখন মামি ফটিককে ওই অবস্থায় দেখে, মামি যখন বলেছে, কেন বাপু, ওকে আবার পরের ছেলেকে নিয়ে আবার কেন এই কর্মভোগ, দাও ওকে ফিরিয়ে বাড়ি পাঠিয়ে দাও, যখন মামি এই কথাটা বলছে, তখন কিন্তু ফটিক একটা প্রতিবাদ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, ফটিক কেঁদে কেঁদে বলতে শুরু করলো, আমি মার কাছেই যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। ফটিক এটা বলে বুঝিয়ে দিচ্ছে, তোমার বাড়িতে কিন্তু আমি নিজের থেকে আসিনি, আমার কোনো ইচ্ছে নেই তোমার বাড়িতে আসার, আমি আমার মায়ের কাছেই যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। ফটিকের জ্বর প্রচণ্ড বেড়ে উঠল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। প্রলাপ ভুল বকতে লাগলো ফটিক জ্বরের ঘোরে। বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। বিশ্বম্বরবাবু ডাক্তার নিয়ে এলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মীলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? অর্থাৎ ফটিক তার চোখ মুখ লাল করে তাকিয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে তার মামাকে একটা কথাই জিজ্ঞেস করছে, আমার ছুটি হয়েছে কি মামা? আমি কি ছুটি হয়েছে, মুক্তি হয়েছে কি আমার? বিশ্বম্বরবাবু রুমালের চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণতপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। বিশ্বম্বরবাবু ফটিকের হাতের সঙ্গে হাত চোখ মুছে ফটিকের হাতের সঙ্গে হাতখানা দিয়ে ফটিকের কাছে এসে বসলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। এখানে কিন্তু একটা জিনিস দেখো, ফটিক বিড়বিড় করে জ্বরের ঘোরে ভুল বকছে। কার কথা বলছে? মায়ের কথা বলছে। মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। সত্যি ফটিক কিন্তু কোনো দোষ করেনি। ফটিক কিন্তু সেদিন মাখনকে কিন্তু মারেনি। মাখনই কিন্তু ফটিককে মেরেছিল সেদিনকে। সেই যে খেলা ভেঙে গেছিল, শালকাঠের গুড়ির কথা মনে পড়ছে? সেই দিন যে মায়ের কাছে ফটিক মার খেয়েছিল, মাখন এসে নালিশ করেছিল, সেদিন কিন্তু সত্যি ফটিক কিন্তু মাখনকে মারেনি, ফটিক কিন্তু দোষ করেনি। এটাই এখন বলছে, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। এটা প্রলাপে বলছে জ্বরের ঘোরে। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। পরদিন কিছুক্ষণের জন্য, বেলার দিকে কিছুক্ষণের জন্য ফটিকের ভালো মতো একটু জ্ঞান এলো। ও ঘরের দিকে ফ্যাল করে চারিদিকে যেন কাকে খুঁজছে, তাকিয়ে তাকিয়ে কাকে যেন খুঁজছে। নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ ফিরিয়া পাশ ফিরিয়া শুইল। যখন দেখতে পাচ্ছে যে যাকে সে খুঁজছে তাকে সে দেখতে পাচ্ছে না, আবার নিরাশ হয়ে দেওয়ালের দিকে মুখ ফিরে শুয়ে পড়ল। কাকে খুঁজছে ফটিক? তার মাকে খুঁজছে, দেখছে তার মা এসছে কিনা। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। অর্থাৎ বিশ্বম্বরবাবু ফটিকের এই অবস্থাটা বুঝতে পারছে সে এখন তার মাকে চাই, সে তার মাকে খুঁজছে। তাই ফটিকের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরের দিন কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। তারপর দিনও কেটে গেল। ডাক্তার বলে দিল, জবাব দিয়েই দিল, অবস্থা ভালো না, ফটিকের অবস্থা খুবই খারাপ। বিশ্বম্বরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। অর্থাৎ বিশ্বম্বরবাবু প্রতীক্ষা করছেন, অস্তমিত ফটিকের সামনে বসে প্রতীক্ষা করছেন কখন তার মা আসবে।
ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে না, এ না। কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং সে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে। বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। ফটিক যখন মামার হাত ধরে গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় এসেছিল, তখন কতকটা রাস্তা স্টিমারে করে এসেছিল। খালাসিরা কিভাবে জল মাপত সেটা তখন সে লক্ষ্য করেছিল। এবার এখন প্রচণ্ড জ্বরের ঘোরে প্রলাপের মধ্যে খালাসিদের সেই কথাগুলো বলতে লাগছে। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকাচ্ছ্বাস নিবৃত্ত করিলেন। তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, অ্যাঁ। মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিলেন, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ ফটিকের মা যখন এলো তখন অনেকটা দেরি হয়ে গেছে। ফটিকের মা সেই বাড়িতে এসে চিৎকার করে যখন ফটিকের কাছে গিয়ে ফটিককে ডাকলো, ফটিককে সোনা মানিক বলে ডাকলো, ফটিক ওরে ফটিক, বাপধন রে বলে যখন ওর মা ফটিককে ডাকছে, তখন এতটাই দেরি হয়ে গেছে। ফটিক শুধু তার মায়ের কথায় হ্যাঁ বলে একটা উত্তর দিল এবং ফটিকের মা যখন আবার ডাকলো তখন ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাহাকেও লক্ষ্য না করিয়া আস্তে আস্তে মাকে একটা কথাই বলল যে, মা এখন আমার ছুটি হয়েছে, আমি এখন বাড়ি যাচ্ছি। এই যে কথাটা, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি, এই কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশেষ ব্যঞ্জন আলিয়ে লিখেছেন। অর্থাৎ ছুটি বলতে এখানে কিন্তু সেই কলকাতার জীবন থেকে ছুটির কথা বোঝানো হয়নি, বা মামাবাড়ি থেকে ছুটির কথা বোঝানো হয়নি, বা স্কুল থেকে ছুটির কথা বোঝানো হয়নি। এখানে বাড়ি বলতে আমাদের চিরকালের আবাসভূমিকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই ঘর থেকে বের হই। ঘর অর্থাৎ বাড়ি হচ্ছে আমাদের চিরকালের আবাসভূমি। আর জন্মের হাত ধরে ফটিক ঘর ছেড়ে বাইরে বেরিয়েছে, আবার মৃত্যুর হাত ধরে ফটিক তার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। যে ছুটির জন্য ফটিক একটু গ্রামের বাড়িতে যাবে, একটু মুক্তির স্বাদ নেবে, নিজের ফেলে আসা জীবনটাকে ফিরে পাবে, যে জীবনটার জন্য ফটিক দিনের পর দিন প্রহর গুনেছে, অনেক চেষ্টা করেও সেই জীবনটা সে ফটিক ধরতে পারেনি। আজ যখন দেখলো ফটিক এই জীবন থেকে তার মুক্তি নেই, তাই ফটিক কী করলো, নিজের জীবন থেকেই শেষ পর্যন্ত চিরতরে মুক্তি নিয়ে নিল মৃত্যুর হাত ধরে। মা এখন আমার ছুটি হয়েছে, মানে আমি চিরকালের মতো বিদায় নিচ্ছি, আমি চলে যাচ্ছি, আমার পুরোপুরি ছুটি হয়ে গেছে, জীবন থেকেই আমার ছুটি হয়ে গেছে, আমি আমার বাড়ি যাচ্ছি। বাড়ি বলতে আমি চিরকালের আবাসভূমিতে ফিরে যাচ্ছি, যেখানে আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। আজ ফটিকের কোনো ভয় নেই, কাউকে ফটিক আজ আর ভয় করে না। ফটিককে আজ কেউ অপমান করতে পারবে না, ফটিককে কোনো মাস্টার মশাই দাঁড় করিয়ে রেখে গর্ধবের মতো ফটিককে মারও সহ্য করতে হবে না। ফটিককে কেউ বকারও কেউ নেই ফটিকের। ফটিক আজ স্বাধীন। ফটিক গ্রাম জীবনে যেভাবে থাকতো, গ্রামে যেভাবে ফটিক দিন কাটিয়েছিল, সব কিছু থেকে আজ মুক্তি পেয়ে ফটিকের যেটা মনে চায় ফটিক আজ সেটাই করতে পারে। সত্যিই ফটিক আজ পুরোপুরি স্বাধীন। মৃত্যুর হাত ধরে ফটিক আজ স্বাধীনতা পেয়ে গেছে। ফটিক বাড়ি যাচ্ছে। অর্থাৎ প্রথমে আমি একটা কথা বললাম না, বনের পাখি আর খাঁচার পাখি। যদি কোনো বনের পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে ফেলা হয়, সে মুক্তির জন্য ছটপট করতে থাকে। যখন সে মুক্তিটা পায় না, সেই খাঁচা থেকে যখন সে বেরোতেই পারে না,
তখন কিন্তু একসময় সেই খাঁচার মধ্যেই তার অপমৃত্যু ঘটে। ঠিক ফটিকের ক্ষেত্রেও তাই হয়েছে। ফটিক ছিল একটা বনের পাখি। সেই বনের পাখিকে কলকাতার যান্ত্রিক জীবনে মামাবাড়িতে খাঁচার মধ্যে বন্দি করা হয়েছিল, এবং যখন সে ওখান থেকে বারবার বেরোনোর চেষ্টা করলো, কিছুতেই বেরোতে পারলো না। যদিও সে পালিয়ে গেল সেখান থেকে, তবুও আবার সেই খাঁচাতেই তাকে ভরে ফেলা হলো। যখন সে দেখলো সেই খাঁচা থেকে সে আর বেরোতে পারবে না, তাই জীবন থেকেই সে মুক্তি নিয়ে নিল। তাই গল্পের শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফটিকের শেষ পরিণতি এটাই হচ্ছে যে তার মৃত্যুর হাত ধরে চিরকালের আবাসভূমিতে ফিরে যাওয়া। ফটিক যেন তার মায়ের জন্যই অপেক্ষা করছিল, মাকে শেষ কথাটা জানিয়ে যাবে বলে। গল্পটা আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ ছোট গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে শেষ হয়েও হইল না শেষ। মনের মধ্যে একটা অতৃপ্তি রেখে, কষ্ট রেখে গল্পটা শেষ হলো, যেন মনে হচ্ছে যে গল্পটা আরেকটু কিছু থাকলে আমাদের ভালো হতো। ঠিক আছে, আজকের আমাদের আলোচনা এত অবধি। এরপরেও তোমরা আলোচনাটা প্রত্যেকেই শুনবে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ গল্পটা মানে লাইন বাই লাইন আলোচনা করতে অনেকটাই টাইম লাগলো। তোমরা ভালো করে শুনো। কারোর যদি কিছু সমস্যা হয়, কিছু অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ডেসক্রিপশানে আমার ইমেল আইডি রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তোমাদের কিছু দরকার হলে, কিছু অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার ফেসবুক পেজ, তার লিঙ্কটাও দেওয়া রয়েছে, দেখবে ডেসক্রিপশানে। আমার ফেসবুক পেজটাও তোমরা প্রত্যেকেই লাইক করে নাও এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটাকেও প্রচুর প্রচুর শেয়ার করো, ঠিক আছে, যাতে আমি তোমাদের জন্যই এরকম আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। এই চ্যানেলটা শুধুমাত্র আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্যই, ঠিক আছে। আজকে এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।